নমস্কার, আমি কুণাল ঘোষ। একটি বিশেষ সম্প্রচারে আপনাদের সঙ্গে মুখোমুখি। কোনো ভূমিকা আজকে করব না, তার কারণ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রুক্মিণী মৈত্র। রুক্মিণীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। কেন রুক্মিণী সেটা একটু সংক্ষেপে আপনাদের বলে দিই। তার কারণ হচ্ছে আগামী 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে নটি বিনোদিনীর, তাকে কেন্দ্র করে নতুন বাংলা চলচ্চিত্র বিনোদিনী, এক নটির কাহিনী, এবং বিনোদিনীর চরিত্রে অভিনয় করছে রুক্মিণী মৈত্র। তো রুক্মিণী সফল অভিনেত্রী। তা আমরা প্রথমে তোমাকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ যে এই বিনোদিনী মুক্তির আগে যে তুমি আমাদের সময় দিয়েছো, আমরা একসঙ্গে একটা চায়ের আড্ডায় বসতে পারছি, এই জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ, আমার তোমাকে কোটি কোটি অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। বিকজ যেভাবে তুমি, শুধু আমার না, তুমি যেভাবে বিনোদিনী এই ছবিটার পাশে দাঁড়িয়েছো, এবং যেটা আমি জানতাম না, এবং আমি জানি দর্শক কতটা জানে, যে কুণালদাকে আমি সবসময় শুধু টিভির পর্দাতেই দেখেছি, এবং ওনার সাথে এই রিসেন্টলি এই মাসে প্রথমের দিকে প্রথম আমার আলাপ ওনার সঙ্গে, এবং আমি ভেবেছি যে আচ্ছা কুণাল ঘোষ, তো অবশ্যই গিয়ে তাকে আমি বললাম যে হ্যালো, আমি নিজেকে ইন্ট্রোডিউস করলাম, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনি বলে তুমি তো বিনোদিনী করছো। বললাম যে হ্যাঁ, আচ্ছা আপনি জানেন আমি বিনোদিনী করছি? বলছে আমি বিনোদিনী আমার প্রাণে। এবং আমি জানতাম না উনি বিনোদিনীকে নিয়ে একটা লেখাও লিখেছেন, মানে একটা পুরো বই লিখেছেন, উপন্যাস আছে, একদম পুরো উপন্যাস আছে, এবং সেটা আমাকে দেয়, এবং আমি জানি এবং শুনেছি কুণালদা খুব অসম্ভব সুন্দর গান গায়। আমি ভেবেছিলাম তুমি আজ শুরু করবে হয়তো গানটা গেয়ে। দেখুন, বিনোদিনী আমাদের বঙ্গ যে রঙ্গমঞ্চ, নাট্যমঞ্চ, তার সর্বকালের সেরা একজন সাধিকা, যার জীবনটার সঙ্গে জড়িয়ে গিয়েছে এই বিনোদিনী থিয়েটার, স্টার বিতর্ক এবং ঘটনাচক্রে। বহু বছর আগে যার শখ ছিল যে তার নামে একটি প্রেক্ষাগৃহ হবে, হল হবে, বিনোদিনী থিয়েটার, তো সেটা তো হয়নি, সে প্রসঙ্গে আমরা পরে আসব। তো এতদিন বাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনোদিনী থিয়েটার এই নামকরণ করে বিনোদিনীকে যেন আমরা সম্মান দিলাম, স্বীকৃতি দিলাম। তো বিনোদিনীর জীবন কিভাবে রুক্মিণী ফুটিয়ে তুলেছে একবার জিজ্ঞেস করবো। আমি রুক্মিণীতে আসবো, এই বিনোদিনীতে আসবো, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি কমার্শিয়াল বাংলা ছবির সফল নায়িকা, এবং তুমি বিভিন্ন ধরনের ছবি, ধরো ককপিট একরকম প্রশংসা পেয়েছো, আবার কিসমিসে এক ধরনের প্রশংসা পেয়েছো, কিন্তু বিনোদিনী ক্যারেক্টারটা কিন্তু এসব ঘরানা থেকে একদম আলাদা। তোমার মাথায় এলো কি করে প্রথম যে তুমি বিনোদিনীর চ্যালেঞ্জটা নেবে? আমি চ্যালেঞ্জটা নেবে শব্দটা জেনে শুনে ব্যবহার করলাম। অবশ্যই তুমি একদম ঠিক ওয়ার্ডটা ইউজ করেছো, যেটা একটা চ্যালেঞ্জই। কিন্তু এটাও আছে যে আমি না খুব বিশ্বাস করি যে ভগবান অনেক কিছু তোমার জন্য লিখে দেয়। আমরা যাই করি, এই মুহূর্তটাও যে আমরা তোমার, এটাও কিন্তু লেখা ছিল আগের থেকে, এটা হওয়ার ছিল, তাই হয়তো আমরা তোমার আগে কোনোদিন আলাপই হয়। আমার মনে হয় আমি কিন্তু বিনোদিনীকে বেছে নিই, উনি নিজে আমাকে বেছে নিয়েছেন। কারণ আমার মনে আছে 2019 সালে যখন আমাকে রাম ফোন করে বম্বে থেকে এবং জানায় যে উনি বিনোদিনী করছেন, এবং উনি ইচ্ছা প্রকাশ করেন যে আমার সঙ্গে করতে চায়, আমিও তখন স্তম্ভিত। বিকজ আমার শুধু তখন মানে 2 বছর হয়েছে হয়তো সিনেমার জগতে, কিন্তু আমার কাছে আর কিছু ছিল কি না ছিল আমি জানি না অভিনেত্রী হওয়ার, কিন্তু আমার মধ্যে একটা জিনিস আছে, যেটা হলো সাহস। এবং আমি শিখেছি জীবনে যে আমি হেরে গেলেও আমি সেটা মেনে নেব, কিন্তু আমি হাল ছেড়ে দেবো না, এইটা আমার মধ্যে নেই। এবং আমার জায়গায় যে কোনো অভিনেত্রী হলেই তার জীবন যদি বিনোদিনী আসে, যার কারণে হয়তো আমরা অভিনেত্রী হয়ে উঠেছি, আমার মনে হয় না যে কেউ সেটাকে ফিরিয়ে দেবে, সেইটা আমার মনে হয় না কেউ করবে। এবং যখন আমি হ্যাঁ বলি, আই রিয়েলাইজ দ্যাট এটা একটা বিশাল বড় একটা দায়িত্বের ব্যাপার। বিকজ অবশ্যই আমরা বিনোদিনীর কথা সবাই জানি, স্টার থিয়েটারের কথা সবাই জানি, কিন্তু তার সম্পর্কগুলো কি জন্য সেই স্টার থিয়েটার আজকে কেন সেটা বিনোদিনী থিয়েটার পুরো জিনিসটা, সো অবশ্যই একটা বিশাল বড় দায়িত্ব বহন করতে হচ্ছে প্রতি মুহূর্তে, এমনকি এই মুহূর্তটা মানে আমরা
আমরা নিশ্চিতভাবে বিশ্ববরেণ্য মহানায়িকা সুচিত্রা সেন, তিনি যেরম আচমকা অভিনয় করতে করতে অন্তরালে চলে গিয়েছিলেন, এই যে রহস্যময় অন্তর্ধান, অর্থাৎ নিজেকে একটা অদৃশ্য অবগুণ্ঠনের আড়ালে রাখা, পর্দার আড়ালে রাখা, তিনি আছেন কিন্তু তাকে আর কেউ দেখলো না, তিনি কিন্তু প্রচারের আলো থেকে সরে গেলেন, সিনেমা থেকে সরে গেলেন। আমরা তাকে নিয়ে আলোচনা করি এবং আমরা সব তার ফ্যান, কিন্তু তারও বহু বছর আগে 1886 সালের 25শে ডিসেম্বর এই বিনোদিনী, তিনি কিন্তু মঞ্চকে শেষবারের মতো প্রণাম করে ওই বয়সে, কত বয়স, তিনি তিনি চলে গেলেন এবং একটা আধ্যাত্মিক জীবনে চলে গেলেন। ফলে আমরা খুব সংক্ষেপে যেটা, যে ওই সময়টায় যে বাংলার ওখানে তো মহিলারা অভিনয় করতেন না, পুরুষদের দিয়ে মহিলা চরিত্র অভিনয় করাতে হতো, এইটা ভাঙলেন গিরিশ ঘোষ। এবং মহিলা বলতে কারা এলেন, নারী চরিত্রে কারা এলেন, তারা এলেন নিষিদ্ধ পল্লী থেকে। বিনোদিনীরও সেইভাবেই আগমন। এবং ওই যখন বিনোদিনী যখন পুরোদস্তুর, তিনি এবং তার সঙ্গে আরও কয়েকজন নাটকে তারা এই প্রচার, সম্মান, পরিচিতি, এই নেশাটার মধ্যে ঢুকে যাচ্ছেন একটা অন্ধকার জীবন থেকে আলোর দিকে। তো সেই সময় নাটকের যখন বাণিজ্যিক সংকট এলো, তখন গুরমুখ রায় বলে একজন আবিষ্কৃত এলেন বাংলা নাটক ইত্যাদি। তিনি বললেন বিনোদিনীকে আমার সঙ্গে থাকতে হবে, তাহলে আমি এই থিয়েটারকে এই করে দেবো। তো কার্যত গিরিশ ঘোষরা বিনোদিনীকে, তার জীবনের বিনিময়ে একটা থিয়েটার তৈরি হলো এবং বিনোদিনীর খুব শখ ছিল তার নামে হবে বিনোদিনী থিয়েটার। কিন্তু সেটা হওয়ার পর সবাই বললেন, সমাজের বাবুরা বললেন, নিষিদ্ধ পল্লীর মেয়ের নামে না হয় না, তাহলে মানুষ আসবেন না, ভালো বাড়ির মেয়েরা আসবে না। আমি রুক্মিণী, আমি এই যে বিনোদিনী, এই ক্যারেক্টারটার জন্য তুমি কিভাবে নিজেকে তৈরি করলে, যে একজন নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসছে এবং সে অভিনয় জগতে আসছে, মানুষ দেখতে ভিড় করছে কিন্তু তাকে স্বীকৃতি দিচ্ছে না? জানো তো কুণাল দা, আমরা এটা নিয়ে যখনই ভাবি, আমরা ভাবি যে এই প্রসেসটা ভীষণ ডিফিকাল্ট। মানে এই যে একটা 19th সেঞ্চুরি বেঙ্গলের একটা সাইকোলজিক্যাল স্পেস, একটা মহিলার নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা, তারপরে তার লড়াই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এবং তার যোগ্য সম্মান আর স্বীকৃতি পাওয়ার লড়াই, এবং সেটা না পাওয়া। বিশ্বাস করো, শুধু সালটাই বদলেছে, নারীদের স্থান যে খুব বেশি পাল্টেছে তা নয়। আজকেও যখন কোনো হিরোইন সে সিরিয়াল করে বা নাটকের মঞ্চ থেকে রাত্রির বেলা বাড়ি ফেরে, এবং শুধু আমি অভিনেত্রীদের কথাই কেন বলবো, আমার বন্ধুরাই যারা আইটি সার্কেলে বাড়ি থেকে মানে কাজ করে, তারা যখন ভোর 4টে, 5টা, 6টায় ফেরে এবং যে গাড়িটায় ফেরে অনেক কটা ছেলে কলিগরাও একসাথে ফেরে, তখনও তাদেরকে কিন্তু খুব বেশি যে সম্মানীয় চোখে তাদের মানে যারা হয় না প্রতিবেশীরা দেখে, তা কিন্তু নয়। তো কোথাও না কোথাও আজকেও কিন্তু উই আর ফাইটিং দ্য সেম ব্যাটলস, পারহ্যাপস যেটা বিনোদিনী নিজে লড়ছিলেন ওই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, অবশ্যই একটা বিশাল বড় অন্যায়, একটা বিশাল বড় অন্যায়, একটা বিশাল বড় অপরাধ হয়ে গেছেন ইতিহাসের পাতায়, যেটা আজকে গিয়ে রেকটিফাই হয়েছে। কিন্তু যেহেতু নারী হয়ে আমরা এই সাইকোলজিক্যাল স্পেসটার সাথে এখনও রিলেট করি, দেশ স্বাধীন হওয়ার পরেও এখনও আমরা কোথাও না কোথাও নারী হয়ে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই কিন্তু লড়ে যাচ্ছি। সেই জন্য ওই মানসিকতাটায় ঢুকতে কিন্তু আমার খুব বেশি যে অসুবিধা হয়েছিল তা নয়। সেটা যদি আমি আজকে একটা খুব নারীকেন্দ্রিক পরিবার থেকে আমি বিলং করি, যেখানে আমার বাবা, ঠাকুরদারা সবাই কিন্তু নারীদেরকে সামনে রেখেছে, মানে সবসময় এগিয়ে রেখেছে, কিন্তু বহু বন্ধু বান্ধব, তাদের মারা, সবাইকে দেখেছি তারাও কিন্তু সাফার করে, আমার কলিগসরাই সাফার করে, আমিও করি নিজের মতো, কিন্তু হয় সেটা তো বাড়ি থেকে মাকে বলি না, সাহস পাই না, কষ্ট পাবে সেটা ভেবে। তো ওই সাইকোলজিক্যাল স্পেসটা বোঝার জন্য যে খুব বেশি আমাকে কষ্ট করতে হচ্ছে তা নয়, ওটা ছিল। ইয়েস, দ্য সেকেন্ড পার্ট ওয়াজ ফিজিক্যালিটি, ফিজিক্যালি একটা ওয়েট গেইন করা, তারপরে ধরো অভিনয়ের জন্য প্রিপেয়ার করা, নিজেকে ওয়ার্কশপ করা। আমার মনে আছে, আমার যেন মনে হয়েছিল আমি আমার কলেজ লাইফে ফিরে গেছি। কলেজে না, ইন্টারেস্টিংলি আমি যেহেতু অনেক ছোটো বয়স থেকে মডেলিং করতাম, তো আমার মডেলিং ইন্ডাস্ট্রি খুব সাপোর্ট করতো আমাকে। তোরা জানতো যে রুক্মিণী কোনো মতে পড়াশোনাটাকে ফেলবে না, ওটাকে সাইড লাইন করবে না। তো আমায় ভোর 3টের সময় বাড়ি থেকে তুলতেন আমার কোঅর্ডিনেটররা নিয়ে, তারা আমার মাটা সবাইকে চিনত।
নিয়ে আমি শুটে যেতাম 4টের সময়, চেঞ্জ করতাম, শ্যুট করতাম, করে 8টার সময় আমি গাড়িতে বসতাম, আমার কলেজের জামাটা আয়রন করে দিত ওখানে দাদা, সেইটাকে আমি চেঞ্জ করে পরে গাড়িতে বসে গাড়িতে ব্রেকফাস্ট খেতে খেতে মেকআপ তুলতে তুলতে 9:45-র সময় লরেটো কলেজ ঢুকতাম। নিয়ে 9টা থেকে ক্লাস করে 4টে অবধি ক্লাস করে কলেজের পেছনের রাস্তায় গিয়ে আমি MBA এর জন্য প্রিপেয়ার করতাম, আমার ক্যাট ক্লাসেস করতাম, সেটা 10টা অবধি করতাম, নিয়ে বাড়ি ঢুকতাম 10:30টায়। এইটা ছিল আমার জীবনযাপন 3 বছর ধরে, এবং স্কুল লাইফেও প্রায় তাই, ক্যাট ক্লাসেসের জায়গায় সেটা আমার টিউশন চলতো। এই সময় আমি ঠিক ওই লাইফস্টাইলটায় পৌঁছে গেছিলাম। সকালে একটা তাড়াহুড়ো করে একটা ব্রেকফাস্ট খেতাম, নিয়ে চলে যেতাম অ্যাক্টিং ওয়ার্কশপে, তারপরে দুপুরবেলাটা শুধু ফিরতাম 8 ঘন্টার জন্য নিজের লাঞ্চ খেতে, চলে যেতাম নাচের তালিম নিতে, কারণ আমি ক্লাসিক্যালি ট্রেন ছিলাম না, কত্থক শেখার কথা ছিল, কত্থক শিখেছি। তারপরে আবার সন্ধ্যেবেলায় চলে যেতাম যাত্রা শিখতে, বিকজ বিনোদিনীর জীবনটা এমনই ছিল যে শুধু তো এই চরিত্রটা কেন চ্যালেঞ্জ, কারণ শুধু বিনোদিনী হয়ে উঠতে হবে, চৈতন্যদেবও হতে হয়েছে। শুধু বিনোদিনী হলে হবে না, যে চরিত্রগুলোকে তখনকার ঘরানায় বিনোদিনী মঞ্চে তুলে ধরেছেন সেই চরিত্রগুলোকেও নিজের মতো করে নিতে হবে। তো এইটা একটা এক্সটেন্সিভ প্রসেস ছিল। এবং আমার মনে আছে যে ওখানে অনেক স্টুডেন্টসরা থাকতো, তার সামনে রাম আমাকে বলতো যে করে দেখাও, মাটিতে শুয়ে দেখাও, ওখানে বসে কেঁদে দেখাও। মানে তখন একটু তো মনে লাগে যে বাবা আমিও তো হিরোইন, বাচ্চাদের সামনে এতটা, আর বলছে ভুল হচ্ছে না, পারছো না, কি করছে, এইসবও হচ্ছে, কিন্তু করতে হয়েছে। এমনকি আরেকটা খুব অসম্ভব সুন্দর জিনিস, যেটা আমার মনে হয় সব সিনেমাতে শুধু যা যা শেখো সেটা শুধু সিনেমার জন্য না, তারপরেও তুমি এটা ইউ ক্যারি ইট উইথ ইউ। আমার মনে আছে যে যেজন তুমি বলে থিয়েটারের কথা, উনি অনেক নানান চরিত্র করেছেন, যেটা আমাদের ছবিতেও দেখবেন যতটা আমরা পেরেছি রাখতে। ধরো কপাল কুণ্ডলা, নীল দর্পণ, তারপরে ধরো সীতা, দ্রৌপদী, দক্ষযজ্ঞ, যখন সেই সময় স্টার থিয়েটারে যেটা প্রিমিয়ার শো ছিল দক্ষযজ্ঞ, সেই মুহূর্তটাও খুব সুন্দর। এবং এই সব কিছু করার সময় আমার মনে আছে আমাকে রাম বলতো যে আমরা যখন একটা শ্যুট করব তোমার কোনো মাইক থাকবে না, যেরকম ভাবে স্টেজে নাটকে অভিনেত্রীরা করে যে লাউডলি পেট থেকে আওয়াজ, সবসময় মতো পেট থেকে, গলা থেকে না, তাহলে গলা ছিঁড়ে যাবে, আমরা গলা থেকে আওয়াজ কথা বলতে অভ্যস্ত, বলছে ওটা তুমি একমাত্র পারবে পেট থেকে যদি তুমি আওয়াজ বার করে কথা বলো তাহলে। এবং উনি ইচ্ছা করে ওনার মনিটরটা একদম ওই সেই থিয়েটারে একদম এন্ডে গিয়ে লাগাতেন, ফার এন্ডে গিয়ে লাগাতেন, বসতেন, বলতো আমি তোমার আওয়াজ এখানে ক্লিয়ারলি আমি শুনতে পারি, যাতে তাহলেই বুঝবে পারফরমেন্স হচ্ছে, কারণ তোমার গলার যে নার্ভগুলো, শিরাগুলো, সেগুলো আমি দেখতে পাবো ক্যামেরায়, আমার সেটা দরকার, কিন্তু তাহলেই বুঝবে যে তুমি অভিনয়টা করেছো, তুমি মিমিক করোনি, আর তাহলে তুমি যে ফিলটা পাবে। এবং আমি বলতেই হবে কুণালদা, আমরা সিনেমার পর্দায় না অনেক বেশি রেস্ট্রিক্টেড, আমাদের হয়তো অডিয়েন্সটা অনেক বড়, কিন্তু পর্দার সামনে, ক্যামেরার সামনে আমরা অনেক বেশি রেস্ট্রিক্টেড। অ্যান্ড আই ওয়াজ লিবারেটেড ওয়েন আই ডিড থিয়েটার। মনে হচ্ছে না মাঠ জুড়ে খেলছি, জোরে কথা বলছি, হাত পা ছুটতে পারছি, পারফর্ম করতে পারছি, বুকের মধ্যে একটা ঠান্ডা বাতাস। সো আই গট ভেরি অ্যাট্রাক্টেড টু দ্যাট। আমি ছোটোবেলায় থিয়েটার দেখেছি, এমনকি এখানে এসে আমার এখনও মনে আছে শেক্সপিয়ারের একটা নাটক হয়েছিল টিম সাফলের ট্রুপে, প্লাস এখানে আমি একাডেমিতে অনেকবার গেছি, মহাভারত দেখেছি, বিনোদিনী দেখেছি, কিন্তু নিজে ওটা করে না একটা অন্য রকম অভিজ্ঞতা। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে যেহেতু আমি একটু বিনোদিনী ভক্ত, তো একটু না অসম্ভব বড় বিনোদিনী ভক্ত যদি কেউ হয়, আমি ওনাকে বলেছি আমায় কিচ্ছু বলতে হবে না, তুমি বলে দাও তাতেই হয়ে যাবে। তো আমি বলে রাখি যে বিনোদিনীকে নিয়ে তো অনেক কাজ হয়েছে, কাজ হয়নি এটা বলা যাবে না, কিন্তু যেগুলি পর্দায় কাজ হয়েছে বা মঞ্চে কাজ হয়েছে, ঘটনাচক্রে আমি যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি বা পড়ার চেষ্টা করেছি। কিন্তু আমার না একজন অদ্ভুত, আমি আজকেই রুক্মিণীকে বলছিলাম যে অদ্ভুত একটা গ্রুপের এই নটি বিনোদিনী আমার কাছে এখনও অবধি ওটা কিন্তু একটা মনে রাখার মতো হয়ে আছে। সেটা হচ্ছে প্রয়াত শ্রদ্ধেয় অজিত কুমার পাঁজার, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, উকিলবাবুরা একসময় থিয়েটার করতেন, তো তাঁরা একবার ঠিক করলেন নটি বিনোদিনী করবেন। তো সেখানে প্রথমে গুরমুখ রায়ের করার কথা হয়েছিল অজিত পাঁজার, কিন্তু অজিতদা দুদিন রিহার্সাল করে গুরমুখ রায়ের খুব একটা পছন্দ হয়নি। অজিতদা বললেন আমি রামকৃষ্ণের জন্য তৈরি, আমি রামকৃষ্ণটা করব। এবং রুক্মিণী বিশ্বাস করবে না, এই শোটার সময় না অজিতদার উপর ঠাকুর ভর করতেন, মানে একের পর এক হাউসফুল শো হয়েছে।
কলা মন্দির দিয়ে শুরু হয়ে মহাজাতি, মানে এমন কোনো কলকাতায় হল নেই। শেষে রাষ্ট্রপতি ভবন, দেশে বিদেশে 180 না 200 কত শো করেছেন অজিত পাঁজা। তো ফলে এত সুন্দরভাবে ওই নটি বিনোদিনী সার্কেলটাকে, নটি বিনোদিনী জীবনটাকে মঞ্চে ধরা আছে। আমি এই রুক্মিণীর যে নটি বিনোদিনী আসছে, বা বিনোদিনী এক নটির কাহিনী আসছে, তার যা গানের কিছু ক্লিপিংস আমি ফেসবুক বা এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছি, আমরা অনেকেই করেছি, বা যেটা রয়েছে ট্রেলারটা দেখার মতো একটা। আজকের যারা দর্শক, আমার তো প্রথমে আমি বলছিলাম, দেখো আমার প্রথমে মনে হচ্ছিল তুমি চ্যালেঞ্জটা নিয়েছো, খুব ভালো কথা, কিন্তু একটা বয়সের মানুষ, একটা রুচির মানুষ, একটু উত্তর কলকাতা ঘেঁষা মানুষ, যারা বিনোদিনীর নামের সঙ্গে পরিচিত, থিয়েটার পাড়ার সঙ্গে পরিচিত, তারা বেশি আগ্রহী হবেন। কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে প্রোডাকশনটা, আমি ধন্যবাদ বা অভিনন্দন জানাবো পরিচালক রামকমল মুখোপাধ্যায়কেও, যে প্রোডাকশনটার যা চেহারা, তাতে কিন্তু সব বয়সের সকলের ভালো লাগবে। এটা এটা তো একটা নির্দিষ্ট নিশ্চয়ই পরিকল্পনা ছিল, এটা একটু শুনবো। আমরা যখন প্রথম প্ল্যান করি যে বিনোদিনী করব, আমার এখনো মনে আছে, আমার একজন খুব প্রিয় ডিরেক্টরকে আমি গিয়ে বলি যে, যখন প্রজেক্টটা ফাইনালাইজ হয়ে যায়, ইভেন্চুয়ালি 4-5 বছর লেগে গেল বানাতে, তখন বলছিল কিন্তু বিনোদিনী কি আমরা বুঝবো, কিন্তু তোমাদের বয়সের কি, তুমি একটু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করো তো, এত বড় একটা প্রজেক্ট করছো, ওরা কি চেনে, তারা কি দেখতে আগ্রহ হবে? আমি তো বললাম যে আচ্ছা, শুনলাম কথাটা, এবং আমি যখন রামের সঙ্গে গিয়ে এটা নিয়ে কথা বললাম, আমাদের একটা সিদ্ধান্ত ডে 1 থেকে ছিল যে প্রথমত আমরা এই ছবিটা এমনভাবেই বানাবো যেটা লোকেরা চোখ ফেরাতে পারবে না, তাক লাগিয়ে দেবে, বাংলার চলচ্চিত্র জগতে তাক লাগানোর মতো এমন একটা ছবি করব। এবং অবশ্যই এই গল্পটা হলো 1880, 1870 ওই সময় 19th সেঞ্চুরি বেঙ্গলের। কিন্তু যেহেতু আমরা এটা 2025-এ আনছি, 2024-এ আনছি, যেখানে স্পেশালি আমার জেনারেশন, সত্যি বলতে আমার বন্ধু বান্ধবরা এতটা জানতো না, কিন্তু আমরা তাদেরকে বাধ্য করব যে তারা যাতে এই ট্রেলারটা দেখে বা এই পোস্টারটা দেখে বা একটা গান দেখে সঙ্গে সঙ্গে গিয়ে 1 ঘন্টা স্পেন্ড করে গুগলে পড়ার জন্য কে ছিল বিনোদিনী, এবং তারা যাতে হলমুখী হন। আমরা চেয়েছিলাম যে গল্প হয়তো সেকালে, কিন্তু এই নতুন প্রজন্মকে যারা গ্লোবাল সিনেমা, ওয়ার্ল্ড সিনেমা দেখে এখন অভ্যস্ত, সাউথ দেখছে, হিন্দি দেখছে, সব দেখছে, তাদেরকে সেই জন্য একটা নতুন মোড়কে এই ছবিটাকে আনতে হবে, যাতে ওরা দেখে না ভাবে যে সেই একঘেয়ে ভাব, বা আমি ডকুমেন্টারি একদমই বানাচ্ছি না, যাতে এটা ইতিহাসকেও আমরা তুলে ধরবো, কিন্তু আমরা এই যে এখনকার সময়টাকে মাথায় রেখে সেই জন্য ওই রকম দেখতে, মানে তুমি দেখবে যেটা প্রতিটা প্রেম আমাদের ছিল যে এই সিনেমাটায় আমরা এমনভাবেই ভেবেছি। ধরো আমি হরি মন মজার কথাই বলি, হরি মন মজায় আমাদের উদ্দেশ্যটাই ছিল যে প্রতিটা গানের একটা ফ্লেভার থাকবে, প্রতিটা গান আমাদের ভাবা ছিল দেখতে কিরম লাগবে। এমনকি হরি মন মজায়ের আগে আমাদের মাথায় ছিল এই গানটা হলো যেন মনে হয় একটা পেন্টিং, তুমি এই গানটায় যে কোনো মুহূর্তে তুমি পজ করলে, তুমি যদি একটা স্ক্রিনশট নাও, তুমি দেখবে ওটা কিন্তু মনে হবে একটা পেন্টিং, এমনকি ব্যাকগ্রাউন্ডটাও হাতে আঁকা একটা পেন্টিং ছিল, যাতে দেখে সেরকম মনে হয়। সো উই ওয়ান্টেড ইট টু বি আ ভিজুয়াল ট্রিট, সো দ্যাট আমার জেনারেশনও অ্যাট্রাক্টেড হয়। ওরা আর ম্যারে ছবি দেখতে চায় না, ওরা রং দেখতে চায়, ওরা ভাইব্রেন্সি দেখতে চায়, ওরা ওই গ্র্যান্ডারটা দেখতে চায় না, তো কেন আসবে দেখতে। অর্থাৎ পুরোদস্তুর কমার্শিয়াল ছবির যে বৈচিত্র্য, যে ব্যাপকতা, সেটাকে রেখেই কন্টেন্টে ইতিহাসকে প্রণাম জানানো, তাই তো? আমি ধরো এই যে মানে এই বিনোদিনীর একটা বড় মানে তাঁর জীবনের পাওনা, তিনি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্যা ছিলেন। এবং আমরা যতদূর জানি, আমি সিনেমা দেখার সময় বাকিটা দেখব, যে প্রথমে ঠাকুরের কানে কিন্তু নানা রকম বিতর্কিত কথা দেয়া হতো, গিরিশ ঘোষ সম্পর্কে একটু খারাপ কথা বলা হতো, যে নিষিদ্ধ পল্লীর মহিলাদের এনে সমাজকে নষ্ট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠাকুর নিজে একদিন বলে বসলেন উনি দেখতে যাবেন, এবং উনি যেটা দেখতে গেছিলেন সেদিনকে শ্রীচৈতন্যদেবের ভূমিকায় ছিলেন বিনোদিনী। এবং অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় মানে ভর যেটা সমাধি হয়ে যেত ঠাকুরের,
এবং পরে উনি বলেছিলেন গ্রিন রুমে গিয়ে মিট করব, এবং সেখানে যখন জিজ্ঞেস করেছিল ঠাকুর কেমন লাগলো, তখন তিনি বলেছিলেন আসল নকল সব একাকার। অর্থাৎ বিনোদিনীর মধ্যে যাকে বলা হয়েছিল নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা একজন মহিলা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেবকে দেখে ঠাকুর রামকৃষ্ণ স্বীকৃতি দিয়ে বলছেন আসল নকল সব একাকার। তো এই যে ফেজটা বিনোদিনীর এক একটা ক্যারেক্টারে বিনোদিনী নিজেকে মঞ্চে আনছেন, এবং তখনকার দিনে তিনি কিন্তু ক্রেজ, সুপারস্টার এবং সময়ের থেকে এগিয়ে থাকা। আজকে ভাবলে মনে হবে বিনোদিনী তো সেকালের, কিন্তু সেই কালে কিন্তু এগিয়ে ছিলেন তিনি, তিনি আধুনিক। এই ফ্লেভারটা, এই বৈশিষ্ট্যগুলো তুমি ক্যারেক্টারটায় আনলে কি করে, যে একদিকে বিনোদিনীর নিজের লড়াই, একদিকে বিনোদিনী আস্তে আস্তে অন্ধকার জগৎ থেকে সামনে আসছে, একদিকে সে হয়তো মনে মনে রাঙাবাবুকে ভালোবাসে কিন্তু গুরুমুখ রায়ের কাছে টাকার জন্য যেতে হচ্ছে, আবার মঞ্চে একের পর এক সুপারহিট চরিত্র। এইটা তুমি আনলে কি করে? কতটা অনুশীলন, কতটা সাধনা এর পেছনে কাজ করেছে? অনেক কিছু ছিল জানো। এক তো আমার মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদের জীবনটাই ঠিক তাই, আমাদের মনের মধ্যে যত ঝড় বয়ে যায় আমরা কিন্তু বাইরে সেটা বুঝতে দিই না। এটা একটা অদ্ভুত প্রফেশন জানো, যেখানে আমাদেরকে সারাক্ষণ ইমোশন নিয়ে কারবার করতে হয়, কিন্তু সব থেকে বেশি যে নিজের অন্তরের ইমোশনটাকে চেপে রাখতে হয় সেটা হলো এই প্রফেশনে। তোমার যদি একটা, আমার এখনো মনে আছে যেদিনকে আমার বাবা মারা যান, তার একদিন পরটা আমি জাস্ট ছুটি নিয়েছিলাম, তার পরের দিন একটা গোটা এয়ারপোর্ট বুক করা ছিল, এবং সেটার জন্য 15 বার ককপিট 15 বার পারমিশন নেওয়া ছিল। এবং আমার মনে আছে যে আমার মা বলছিল তুমি যাবে কাজে, সেটাকে সম্মান করতে শেখো। এবং আমি গেছিলাম কিন্তু, এবং আমার একটা ডায়লগ ছিল সেদিনকে, একমাত্র ডায়লগ ছিল যে জীবনে কেউ হারার জন্য বাঁচে না, জীবনে কেউ জেতার জন্য বাঁচে না, জীবনে কেউ হারার জন্যও বাঁচে না, বাঁচে শুধু বাঁচার জন্য। এবং আমি জানি সেই মুহূর্তে আমার কত কি চলছিল, বাট আই হ্যাড টু মেক দ্যাট মার্ক। সেই সময় যখন আমি মঞ্চে ছিলাম, আগেন আমাকে এটা বলতেই হবে যে আমরা সবসময় না সিনেমা আমরা খুব হ্যাপাজার্ডভাবে শ্যুট করি, মানে যেটা সিন 20 সেটা আমরা ডে 1-এ, আবার সিন 1টা আমরা ডে 80-তে, এরকমভাবে আমরা শ্যুট করি। আমার একটাই রিকোয়েস্ট ছিল যে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যে জার্নিটা হবে সেটা আমাকে লিনিয়ারভাবে হতে দাও, যাতে আমি বিনোদিনীর জীবনটা মানে বেঁচে আস্তে 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 গিয়ে রামকৃষ্ণর কাছে পৌঁছাই, ঠাকুরের কাছে পৌঁছাই। এবং যেদিনকে সেটা হয় আমার সঙ্গে, আমার মনে আছে কেন আমি আরও বেশি বিনোদিনীর সঙ্গে রিলেট করি, আমাকেও তো অনেক আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। এবং আমি চরিত্রটাকে ইন্সপিরেশন ড্র করেছিলাম যে যখন উনিও চৈতন্য মহাপ্রভু হয়ে পারফর্ম করতেন, গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল, বলেছিল যে পতিতালয় থেকে উঠে আসা একটা মেয়ে কিভাবে প্রভু হতে পারে, এবং সবাই তার বিরুদ্ধে। কিন্তু সে শুধু নিজের মনেরটাই করেছিলেন, সেই কি করেছিলেন, কাজকে সম্মান, এবং উনি ওটাই করেছিলেন। সেই দিনকে স্টেজে তুমি বিশ্বাস করবে না, আমরা অনেক গল্প শুনেছি যে বিনোদিনী যখনই প্রভুর রূপে অভিনয় করতেন তখন ওনার ভীষণ শরীর খারাপ হয়েছিল। সেই সারাদিনটা শ্যুট করে যখন আমি বাড়ি ফিরি, স্নান করে ঘুমাই, রাত্রি 3টে থেকে আমার 104 জ্বর, এবং 1 সপ্তাহ সেটা নামে না। ফাইনালি গিয়ে কালীর বাড়িতে আমার মা পুজো দেন, তার পরের দিন ভোরবেলা তবুও জ্বর নামে না, কিন্তু গঙ্গার ঘাটে বুক করা ছিল, সেখানে কনকনে ঠান্ডা শীতের সকাল, গঙ্গার মধ্যে ডুব দিচ্ছি 104 জ্বর নিয়ে। এবং আমি বলছিলাম যে বিনোদিনী, এটা আমরা তোমার জন্যই করছি, তোমার সম্মানটা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার পরের দিন থেকে আমি একদম ঠিক ছিলাম। এমনকি শুধু আমার একার না, যারা যারা চৈতন্য লীলা দেখেছিল তাদের সবার জ্বর ছিল 104, আর এই 1 সপ্তাহ নামেনি। এবং এই আমি একা যে গঙ্গার মধ্যে ডুব দিয়েছিলাম, সোমবার থেকে সবাই ফিট হয়ে গেছিল। অদ্ভুত কাণ্ড, অদ্ভুত কাণ্ড, তুমি বিশ্বাস করবে না, এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে এই ছবির মাধ্যমে। কিন্তু চৈতন্য লীলায় ফিরে আসাতে যখন আমি আমার ছবি শ্রীরামকৃষ্ণকে দেখেছি, আমি কেন জানি না আমার মনে হতো যে এইটাই আমাকে না মানে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে, এইটাই আমাকে, এই মুহূর্তটাই আমাকে সব কিছু ফিরিয়ে দেবে। এবং যখন আমি ছবির যাত্রাটা শুরু করি 2019-এ, আমি প্রথম লুক সেট করেছিলাম চৈতন্য মহাপ্রভু, আর আজকে আমার যে শেষ গানটা বেরিয়েছে সেটাও কিন্তু চৈতন্য লীলা দিয়ে।
আর অনেকজন জানে না যে আমি আমার ছোটবেলাটা অনেক বেশি, অর্ধেকজন তো ভাবে কলকাতারই মেয়ে না, কিন্তু আমি কলকাতারই মেয়ে, এবং আমার বেশিরভাগ সময়টা মায়াপুরে কাটতো গুরুকুলে। এবং সেখানে 4-5 বছরের বাচ্চারা যখন মেয়েরা স্পেশালি গোপী ড্রেস পরে রাধা হয়ে নাচতেন সন্ধ্যা আরতিতে বা ভোরের আরতিতে, আমি একমাত্র মেয়ে ছিলাম যে সে গেরুয়া বস্ত্র পরে চৈতন্য সেজে ওখানে সাধুদের সাথে হাত তুলে লাফাতাম এবং কীর্তন করতাম হরে কৃষ্ণ বলে। ও, তাহলে তো সেটাও একটা সেইটাও একটা ভেতরে থেকে গেছে, ছিল আমার, ভেতর থেকে চলে এসছে একদম। আমার নামই রুক্মিণী রাখা হয়েছে শ্রীকৃষ্ণের কথা মনে দিদা রেখেছিলেন। হ্যাঁ, তো আমার কাছে না এই ছবিটা শুধু যে ছবিটা না, আমার জন্য দিস মুভি ইজ লাইফ কামিং আ ফুল সার্কেল। তুমি বললে না, শুরু করলে না, আমাকে বলছিলে যে তুমি হয়তো আগে অনেক হিট ছবি করেছো, আরো অনেক দারুণ দারুণ হিট ছবি করবে, কিন্তু বিনোদিনী তোমার কাছে অন্য কিছু হয়ে সারা জীবন থেকে যাবে। এইটাই হয়তো ছিল, বলে না কিছু ফেলা যায় না জীবনে, শেখা অভিজ্ঞতা সবকিছুই তোমাকে। এবং এই ওই যে মঞ্চে আমি যখন চৈতন্য লীলা করেছি এবং ঠাকুর আমার কাছে এসেছেন, আমি তখন না অভিনেত্রী রুক্মিণী ছিলাম না, আমি ওই 4 বছরের বাচ্চা মেয়ে ছিলাম যে সে মায়াপুরের মন্দিরের মধ্যে দুহাত তুলে নিজেকে সমর্পণ করে কোনো ভয় ছাড়া, নির্ভয়, কোনো চ্যালেঞ্জ। আমরা তো যখন বড় হই না আমাদের মধ্যে অনেক ভয় ঢুকে যায়, চ্যালেঞ্জ, ফিয়ার, সেটা তো ওই বয়সে নেই। ছোটবেলায় কিছু না, তুমি নিজে বলো না, তুমি তুমি যদি সাংবাদিক হয় এখন তুমি বলো আমার ইন্টারভিউটা ভালো হবে, ওরটা অতটা ভালো না হয়, কিন্তু যখন তুমি ছোট্ট ছিলে, তুমি যদি কোনো একটা কম্পিটিশনে যেতে, তুমি নিজের জন্য বেস্টটা দিতে, তারপরে যখন তোমার পাশে যে প্রতিযোগী, তোমার সাথে যে কম্পিটিটর, সে যখন গিয়ে পারফর্ম করতো তুমি তার জন্য আরো জোরে হাততালি দিতে। এখন আমরা সেটা ভুলে যাই। শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে অনুমতি দিলেন না মঞ্চ ছেড়ে যাওয়ার। যখন গিরিশ ঘোষ ঠিক করলেন যে তিনি অবসর নেবেন, অনেক হয়ে গেছে, কিন্তু তাকে তিনি যখন বললেন বিনোদিনীকে যে বিনি আমি ভাবছি সরে যাব, বিনি বোধহয় ঠাকুরের কথা জানতেন, বললেন ঠাকুরের কাছে একবার কথা বলে নিন। ঠাকুর কিন্তু পারমিশন দেননি। আবার ঘটনাচক্রে ঠাকুরের মৃত্যুর কয়েকদিন পরে 1886 সালের 25শে ডিসেম্বর শেষ অভিনয় করে আচমকা অভিনয় থেকে চলে গেলেন বিনোদিনী। তো এই ফেজটাকে কিভাবে তুমি করলে, তোমার চোখে দেখলে? দেখো, আমরা ছবিতে তো আমরা প্রায় 60 থেকে 70 পুরো জার্নিটা দেখিয়েছি এই ছবিটার মধ্যে। সেটা যখন 23 তারিখে রিলিজ হবে সবাই দেখতেই পারবে। এই অনেক কটা মুহূর্ত দিয়ে না, অ্যাকচুয়ালি কিন্তু ওনার জীবনটা ট্র্যাজেডি, পুরোটাই মানে বারবার চেষ্টা করেছে, বারবার মানে ওনাকে মানে লিটারালি শি হ্যাজ বিন পাঞ্চড, ঠিক সেরকমই হয়েছে। এবং এই যে মনোভাবটা যে তখন খ্যাতির একদম টপে, সেই সময় সেইটাকে যে মায়া ত্যাগ করা, স্টেজ মানে কি, এই যে এত খ্যাতি, এত নাম ডাক, এগুলো তো মায়া। আমরা আছে না এই যে মায়ার খেলা, এবং আমাদের টিজারেও একটা কথা ছিল যে মায়া, মোহ, অর্থ, নাম, যশ, গ্ল্যামার সব। এবং সেই সময় সে কি চেয়েছিল, স্বীকৃতি। অবশ্যই যে উনি যে তার সেই থিয়েটার হারিয়ে ফেলা যেটা তার নিজের ছিল, সেটা যখন দেয় না, তারপরেও তাদের জন্য এত কিছু করা, তারপরে চৈতন্য লীলা করা, উনি ফাইনালি সেই স্বীকৃতিটা, মানে আমার মনে হয় শান্তিটা পেলেন যখন শ্রীরামকৃষ্ণ তার জীবনে এলেন। এবং তখন ওনার এই রিয়েলাইজেশনটা, যেটা আমাকেও অনুভব করতে হয়েছিল, যখন আমার মনে আছে যে একটা মুহূর্ত যেখানে শ্রীরামকৃষ্ণ তার প্রায় শেষ শয্যায় শুয়ে আছেন এবং বিনোদিনী তখন সাহেব সেজে ওনার সঙ্গে দেখা করতে যায় কাশীপুরে। তখন শ্রীরামকৃষ্ণদেবের ক্যান্সার স্পষ্ট, তাকে রাখা হয়েছে এবং সেখানে মহিলাদের প্রবেশ করা বারণ। বিনোদিনী রাঙাবাবুকে ধরলেন যে একবার আমাকে নিয়ে চলুন, তো মহিলারা তো যেতে পারবেন না। তো তখন বিনোদিনীকে সাহেব সাজানো হলো, ফিটান গাড়িতে গেলেন, মাথায় একটা হ্যাট, সেই মানে হ্যাট একদম, মানে টুপির নানা স্টাইলের টুপি নয়, হ্যাট। তো হলো এরম যে রাঙাবাবুর সঙ্গে এসছে এবং একজন সাহেব, তো সবাই ছেড়ে দিয়েছেন। তিনি রামকৃষ্ণদেবের ঘরে গিয়েছেন, কি হলো সেটা বলবো না, সেটা পর্দায় দেখতে হবে। কিন্তু একজন ছিলেন যে চিনতে পেরেও মুচকি হেসে ছেড়ে দিয়েছিলেন। তিনিও কিন্তু বিনোদিনীর ঘরানাকে, লড়াইকে পছন্দ করতেন। তিনি স্বামী বিবেকানন্দ। তিনি কিন্তু ওই
বিলিতি পোশাক পরা ছদ্মবেশে যাওয়া বিনোদিনীকে চিনতে পেরেছিলেন, কিন্তু তিনি লোকজন ডেকে কোনো কত সাহসী ভাবতে পারছো ভাবা তোমরা? যায় এখনো মানে ওই সময় ওই সময় তুমি যখন কথাটা 1886 86 তিনি ওইভাবে সেজে সকলের মধ্যে চলে গেলেন যে আমি দেখবো একবার রামকৃষ্ণকে, ঠাকুরকে। যেখানে মানা সেখানে সাহেব সেজে চলে গেলেন, এটা স্পর্ধার প্রতীক না তো কি? দেখতে হবে। বিনোদিনী এক নটির কাহিনী। এই মুহূর্তগুলো শুধু সিনেমার জন্য তৈরি নয়, এগুলো আমাদের বাংলায় এই মুহূর্তগুলো ঘটে গিয়েছে। আমরা আজকে ভুলে যাই, আমাদের নানা কাজে আমরা এগুলো থেকে সরে আসছি। তো সেই জায়গাটা এত সুন্দর কাজ করে শুধুমাত্র বিনোদিনীর জীবন শুধু নয়, তার সঙ্গে কারা রামকৃষ্ণদেবের কাছে যেতেন, গিরিশ ঘোষ কিভাবে একটা মঞ্চ বিপ্লব করেছেন। দেখুন ওই সময়টা না একটা অদ্ভুত সময়। একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আস্তে 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 মাথাচাড়া দিচ্ছে, সশস্ত্র আন্দোলনের একটা বীজ বপন চলছে, আর অন্যদিকে বাংলা সংস্কৃতি জগতে বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন গিরিশ ঘোষ। এই লোকটা কিন্তু দর পেল না, গিরিশ ঘোষ। আমরা যাদের আমরা অনেক মহামানব, বড় বিশ্বকবি থেকে শুরু করে যারা আছেন তারা সবাই আমাদের প্রাণের এবং শ্রদ্ধার, কিন্তু গিরিশ ঘোষ তিনি কিন্তু তার কাজের স্বীকৃতি সেই অর্থে পেলেন না। গিরিশ ঘোষ একজন পুরুষের একটা কথা জিজ্ঞেস করি, আমার মাথায় এলো। তোমার এই কথার উল্লেখেই যদি আমি বলি, তোমার কি এটা মনে হয় যে অবশ্যই গিরিশ চন্দ্র ঘোষ বিনোদিনীর গুরু ছিলেন, মেন্টর ছিলেন, কিন্তু যখন বিনোদিনীকেই নিজেকে বলিদান দিয়ে থিয়েটারের জন্য সেজন গুরমুখ রায়ের কাছে চলে যায় এবং তাকে একটা থিয়েটার প্রমিস করা হয়, গিরিশ ঘোষই নিজে করেন এবং শেষমেশ তার পাশে দাঁড়ায় না এবং সেটাকে স্টার থিয়েটার করে দেয়। তোমার কি কোথাও মনে হয় যে পুরুষ আর দিন দিনে আমরা বলি না যে ভগবান মানে কি, ভগবান মানে আল্লাহ হতে পারে, জিসাস হতে পারে, শিব হতে পারে, কৃষ্ণ হতে পারে, সবটাই এক একটা পথ। মানে এই অফিসেও পৌঁছানোর জন্য আমরা যে নানান পথ নিই, এগুলো নানান পথ, ফাইনাল ডেস্টিনেশনটা হলো একটা লাইট। কিন্তু আমি যেটা খুব বিশ্বাস করি কর্মে, আমার বাবা আমাকে শিখেছেন না, কর্মায় বিশ্বাস করো। তুমি ভালো করলে ভালো আসবে, খারাপ করলে খারাপ আসবে, এবং জীবনটা শুধু এই 20 থেকে 30 থেকে 40 না, 60 বছর পর বুঝবে যে জীবন কাকে বলে। তোমার কি মনে হয় যে গিরিশ চন্দ্র ঘোষ এত কিছু করলো, ওয়ান অফ দ্য মোস্ট মানে বিগেস্ট প্লে রাইট যদি বলতে পারো, তোমার কি মনে হয় যে সে যে একটা নারীর সাথে এটা করলো, যে তাদের জীবিকা চালালো এবং তাকে যে সেটা থেকে বঞ্চিত করলো, সেই কারণেই হয়তো ইতিহাস গিরিশচন্দ্র ঘোষকে সে জায়গাটা হয়তো দিল না? গিরিশ ঘোষ একটা ট্যালেন্ট। অবশ্যই গিরিশ ঘোষ নাটক এবং পপুলার নাটকের স্রষ্টা, কিন্তু তিনি অনেক বিপ্লব করেছেন, মহিলাদের এইভাবে সামনে এনেছেন, নিষিদ্ধ পল্লীর মহিলাদের বাঁচতে শিখিয়েছেন। কিন্তু এই একটা পয়েন্টে আমার মনে হয়েছে গিরিশ ঘোষ নিজের, তার গ্রুপের কেরিয়ার, নাম যশ প্রতিষ্ঠার জন্য তার সেরা যে শিষ্যা তাকে বিক্রি করে দিলেন। এই জায়গাটা গিরিশ ঘোষের ক্ষমাহীন অপরাধ বলে আমার নিজের ব্যক্তিগত ধারণা। কারণ গুরু তার টাকার দরকার ছিল, মানে এটা সেই সময় দ্রোণাচার্য আর একলব্য, একদম তার টাকার দরকার ছিল, না হলে থিয়েটার উঠে যাচ্ছে, রাখা যাচ্ছে না। গুরুমুখ সেই সুযোগটা নিলেন, আমি টাকাটা দেব, তুমি বিনিকে দাও। বিনি সেই শর্তে রাজি হলেন যে একটা স্বপ্ন, যে আমাকে যখন দিতেই হচ্ছে সব কিছু, তাহলে আমার নামে একটা থিয়েটার তো হোক। সেটা আজকে আমি অভিনেত্রী, আমাদের একটা অভিনেত্রীর নামে নেই। এবার দুবার এই অপরাধটা কিন্তু গিরিশ ঘোষ করেছেন। তার নাটকের অংশ আমি বাদ দিচ্ছি, তার ট্যালেন্ট বাদ দিচ্ছি। একটা হচ্ছে তাকে এই যে গুরুমুখের কাছে বেচে দেওয়া কার্যত, তার থেকেও বড় অপরাধ তারপরে যখন বড়বাবুরা বললেন যে তার নামে থিয়েটার হলে ভদ্রবাড়ির মেয়েরা আসবে না, সেটা গিরিশবাবুর অ্যাকসেপ্ট করার কোনো অবস্থাতেই উচিত হয়নি। কিন্তু আপনাদের আমি আবার বলছি, এই গোটা ইতিহাসের যে প্রেক্ষিতটা, এটা কিন্তু একেবারে হলে বসে দেখতে হবে। শুধু সাক্ষাৎকার দেখে
বা কিছুদিন বাদে কমাস বাদে ওটিটিতে দেখে রিভিউ দেখে হবে না। দুটো কারণে আমরা হলে গিয়ে দেখব। একটা হচ্ছে এত বড় চরিত্রে একটা রুক্মিণী যেটা চ্যালেঞ্জ নিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জ নিয়েছে, এটার জন্য দেখব। দুই, বিনোদিনীর জন্য দেখব, 100% বিনোদিনীর জন্য দেখব। বিনোদিনীকে কেন্দ্র করে যার একটা বড় স্যাক্রিফাইস, এবং তার শেষ জীবনটায় নানা গল্প শোনা যায়। আমি সিনেমাটা দেখলে বুঝতে পারবো ওরা কোন দিকে এগিয়েছে, নানা গল্প শোনা যায়, তার সব প্রমাণও যথাযথভাবে নেই। যে মানে এরম দিন গেছে যে বৃদ্ধা বিনোদিনী যখন স্টার থিয়েটারে কোনো কারণে ঢুকতে গেছেন দরওয়ান তাড়িয়ে দিয়েছে, বা এরম নানা শোনা যায়। এগুলো সব খুব বিরাট প্রামাণ্য সব কিছু আছে সেরকম বিষয় নয়। বাট তারপর তো স্টার থিয়েটার জায়গাও বদল টদল হয়েছে ইত্যাদি। কিন্তু এটা কিন্তু হলে গিয়ে দেখতে হবে। এই যে ট্রেলারটা ছাড়লে, এই যে গানগুলো আস্তে আস্তে এলো, কিরম সাড়া পেলে একটু দর্শকদের বল। খুব ভালো, খুব ভালো। মানে ওইটা নিয়েই আমরা এতটাই আপ্লুত, আমরা এতটাই খুশি অ্যাজ টিম বিনোদিনী। আমি সবসময় বলি টিম বিনোদিনী, আমি একা বিনোদিনী না। এই বিনোদিনীর পেছনে নানান মানুষের অবদান আছে। আমার ডিরেক্টর রামকমল মুখার্জি, আমার মিউজিক ডিরেক্টর সৌরেন্দ্র সৌম্যজিৎ, দেব যিনি প্রডিউস করেছেন, প্রতীক চক্রবর্তী যিনি বম্বে থেকে প্রডিউস করেছেন, নানান লোকের, আমাদের ডিওপি সৌমিক হালদার, আর্ট ডিরেক্টর তন্ময়দা, কস্টিউম মুন্নিদি, সবাই মিলে কিন্তু বিনোদিনী। এবং আমাদেরকে এত কিছু শুনতে হয়েছে, তো এত কিছু শুনতে হয়েছে, আমরা মনে হচ্ছে মানে আমরা না শিশুদের মতো কাজটা করেছি। বাবা এত কিছু বলছে, আমরা শুধু সৎ মনে কাজটা করেছি, যে আমরা আমাদের মতো ভেবে কাজটা করি, তারপরে কি হবে আমরা ঠিক মানে জিনিসটা আমি রোজ বলি ঠাকুরকে, ঠাকুর এই ছবিটা তোমার, তুমি এবার যা করার করো, আমার যেটা করার আমি করে দিয়েছি। এবং হয়তো সেই জন্যই যবে থেকে গান বেরিয়েছে, প্রতিটা গান, সেটা কানহা হোক, কানহা নিয়ে আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা যেটা ভেবে যেই লজিকটা মাথায় রেখে একটা হিন্দুস্তানি ভাষা একটা গান, সেটা কেন, কিন্তু আমি ভেবেছিলাম যে দর্শক কি সেটা প্রথমেই গ্রহণ করে না, কারণ প্রথম গান সেটা, কিন্তু সেটাও গ্রহণ করে। দুলাইন হয়ে যাক, আমি দুলাইন তো তোমার গান হওয়া উচিত, একদমই তাই। দুলাইন মানে কি 4 লাইন তোমার হওয়া উচিত, কিন্তু সেইটা হলো। তারপরে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজই বড় সারা রাতে, আর আজকে হরি মন মজায়, যেটার জন্য দর্শক বসেছিল। মানে ট্রেলার দেখে লোকেরা কেঁদেছে, ট্রেলার দেখে লোকেরা, আমার এখনো মনে আছে যে যখন আমি প্রথম একজনকে দেখাই, সে না 2 মিনিটের চুপ, তারপর হাউ হাউ করে মেয়েটা কাঁদে, মেয়েটা নর্থে থাকে, এবং সে বলে যে আমরা মানে তুমি এটা কী বানিয়েছো, এটা আমরা দেখতে যাবই যাব। আর হরিমন মজায় নিয়ে তো মানে আমার মনে হয় আমার সঙ্গে প্রেসে সবাই হাউ হাউ করে কাঁদছে যখন ঠাকুর আসছে, যখন বিনোদ। এবং আমাকে একটা অদ্ভুত জিনিস হয়েছিল, আমাকে রাম যখন, ইটস বাই দ্য ওয়ে কানহাও 1 টেক সং, হরিমন মজাটাও কিন্তু 1 টেক সং। এবং ওখানে যখন আমি বাঁশিটা ধরে আছি, আমি চোখটা খুলি ভজ গৌরাঙ্গ গাইতে গাইতে, রাম যখন এডিটটায় দেখে বলছে রুক্মিণী হোয়াট হ্যাপেন টু ইউ, আই সেড হোয়াট হ্যাপেন টু মি, আমি দেখিনি গানটা, আমি একটা 2 বছর পরে দেখলাম। বলছে যে তোমার চোখ পাল্টে গেছে, তুমি এটা কিভাবে করলে, তুমি কি মাঝখানে কোথা থেকে কী করবো, তো 1 টেক সং চলছে, বলছে ইয়োর আইস চেঞ্জড। অ্যান্ড ওখানে পরবর্তীতে আরেকটা জিনিস আছে, তখন আমরা সবাই ওখানে সেটেও বলেছে যে আমি কাঁপছিলাম তখন, তোমরা সেই সময়টা তখন বলছে সত্যি তুমি একটা ঘোরেছিলে, সত্যি তুমি ঠাকুরকে দেখেছো। মানে আমাকে সেদিনকে একজন মেসেজ করলেন, ওনার মা একজন মহিলা এডিটর, উনি বললেন যে ওনার মা ডিমেনশিয়ায় ভোগে, এবং ওনাকে গানটা দেখে, এবং উনি পুরো গানটা দেখে বলল চৈতন্য চৈতন্য, এবং উনি বললেন যে রুক্মিণী অবশ্যই চাইবো যে এটা বক্স অফিসে কিছু করুক, কারণ এত দারুণ লাগছে ছবিটা, কিন্তু আমি এটাও বলবো যে এই ছবিটা নিয়ে না এত কিছু ভেবো না, এইটুকু জেনে রাখবে যে একটা মুহূর্ত ছিল যেখানে তোমরা সত্যি ঠাকুরকে কাছে পেয়েছো, ঠাকুরকে ছুঁয়েছো, ইউ হ্যাভ টাচ দ্য লাইট। দারুণ। আর একটা, এই যে বিনোদিনী চরিত্র, এত ট্র্যাজেডি বা এত যে সমস্ত আত্মত্যাগ বা অত্যাচার উপেক্ষা যেগুলো, এটা শুনে ভাববেন না যে ছবিতে আগুনের ফুলকি নেই। বিনোদিনীর চরিত্রে কিন্তু আগুনের ফুলকি ছিল, এবং এই ছবিতেও, এই সিনেমাতেও কিন্তু বিনোদিনীর চরিত্রের আগুনের ফুলকি, তার নিদর্শনও কিন্তু এর চিত্রনাট্যের মধ্যেই ধরা আছে। বাংলা ছাড়া আর কোথায় কোথায় রিলিজ করছে? আমরা 23 তারিখে, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেই জন্য আমরা গোটা বাংলায় 23 তারিখে রিলিজ করছি, এবং 24 তারিখ থেকে অল ওভার ইন্ডিয়া ন্যাশনাল রিলিজ করছি। খুবই ভালো। এবং এর মধ্যে স্বামী বিবেকানন্দের জন্মতিথিও পড়েছে এবার,
হ্যাঁ, তো ফলে খুব ভালো সময়। এবং তারপরে সরস্বতী পুজো, তারপরে সরস্বতী পুজো আসছে, তো মা সরস্বতী স্বয়ং আসছে। মা সরস্বতী স্বয়ং আসছে। তো প্রডিউসার নিয়ে একটা প্রশ্ন করি, দেব দেব রুক্মিণী, আমি ওই পার্টটায় ঢুকছি না, কারণ আজকে আমি একদম সত্যি আপনাদের বলছি, যদি ভেবে থাকেন যে আমি এখন ওদের প্রেম কাহিনী ইত্যাদি নিয়ে করব, আমি সেই জন্য আমি আজ এখানে বসিনি। আমি কিন্তু একদম বিনোদিনীর বিষয়টা নিয়েই বসবো। তুমি কিন্তু আমার জন্যও নেই, আমি এটা সবাইকে বলে দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু রুক্মিণীর জন্য। আজকে কুণালদা, গত 7 বছর ধরে তো আমি অভিনেত্রী, যদি এই মুহূর্তটা এটা হওয়ার থাকতো, এটা কিন্তু আগেই হয়ে যেত। উনি আজকে এখানে, যদি আমিও এখানে বিনোদিনীর জন্য আছি, উনিও কিন্তু এখানে একমাত্র একটা মানুষের জন্য, বিনোদিনীর জন্যই আছেন, এবং এটা আমি জানি। ওর সঙ্গে আমার অনেক নামে তো আমি নিশ্চিতভাবে ওর সঙ্গে পরিচিত, বাট জাস্ট কদিন আগে একটি অনুষ্ঠানে ওর সঙ্গে প্রথম আলাপ। আমার যেটা প্রশ্ন, যে এই যে মানে দেব রুক্মিণী, হ্যাঁ, ইত্যাদি, রুক্মিণী দেব, আচ্ছা তাহলে সবসময় তো এই জল্পনা, কোনো কাজ করতে গেলে ট্রোলিং, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাহলে দেব এই ব্যাপারটায় প্লাস পয়েন্ট হয়ে কাজ করে, না দেব এই ব্যাপারটায় মাইনাস পয়েন্ট হয়ে কাজ করে? এই দেব ছায়াটা কোনোটাই না, দেব শুধু আমার আপন হয়ে কাজ করে। গুড। এবং আমি আপনাকে বলি, আপনাদের, যে আমি একটা প্রশ্নকে করতাম কিন্তু আমি করছি না, এই উত্তরটা আমি আপনাদের দিচ্ছি। এই যে বা যারা বলেন না যে রুক্মিণী দেবের সঙ্গে, দেবের প্রেমিকা বা দেবের সঙ্গে সম্পর্ক আছে বলে অমুক তমুক, জানেন তো, কাউকে না একবার কোথাও একটা ইন্ট্রোডিউস করা যায়, বারবার যে থাকে তাকে কিন্তু একটা সময়ের পর নিজের যোগ্যতাটা প্রমাণ করতে হয়। এবং আমি খুব নিশ্চিত, আমি ওর কয়েকটা কাজ তো দেখেছি, ভালো অভিনেত্রী, এবং যে অভিনেত্রী এই, এবং তার প্রডিউসার দেব, এরাই যারা বিনোদিনীর মতো ছবির ক্যারেক্টারের আজ এই 2025 সালে এই চ্যালেঞ্জ নিতে পারে, তাদেরকে কিন্তু অকারণ সম্পর্ক দেখিয়ে ট্রোল করতে যাবেন না। একজন ভালো প্রডিউসার, সাহসী প্রডিউসার, ভালো অভিনেত্রী, সাহসী অভিনেত্রী, দক্ষ অভিনেত্রী, এবং একজন ইতিবাচক মনের পরিচালক, এবং তাদের গোটা টিম সবাই মিলেই এই কাজটা করেছেন। পরের কোনো কাজ নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে? আমি এরপরে একটা ছবি করছি, হাঁটি হাঁটি পাপা বলে, ওটা চিরঞ্জিত দার সঙ্গে। তো আমার অ্যাকচুয়ালি বিনোদিনী আমি অনেক আগে শ্যুট করেছিলাম, 2023 জানুয়ারি। আর যখন আমি বিনোদিনী শ্যুট করি, আমি তখন দেখি যে আমাকে ব্যাক টু ব্যাক প্রচুর ঐতিহাসিক চরিত্র আসছে। ব্যোমকেশ এসেছিল, সত্যবতী, তারপরে নানান বায়োপিক এসেছিল আমার কাছে। তো আমি দেখছিলাম যে মানুষটা আমাকে সঙ্গে সঙ্গে বক্সে ফেলে দিচ্ছে। এবং আমার আগের বছর যে দুটো কাজ দর্শক দেখে ফেলেছে, একটা জিতের সঙ্গে বুমারাং, যেখানে আমি রোবটের চরিত্রে কাজ করি, এবং দর্শক প্রচন্ড ভালোবেসেছে সেটাকে। এবং তারপর টেক্কা, যেখানে পুলিশের চরিত্রে দেবের সঙ্গে। তো গত বছর 2 সুপারস্টার বাংলার সঙ্গে দুটো দারুণ কাজ হয়েছে, এবং দুটোই দর্শক ভীষণ পছন্দও করেছেন। কিন্তু আমার কনসিয়াস ডিসিশন ছিল, যদিও বা বিনোদিনী এখন রিলিজ হচ্ছে, যে আমি না একটা জিনিস আমি মেনে নিতে পারি না, যে আমাকে কেউ না খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই, এটা আমি পারি না। অর্থাৎ নিজেকে ভাঙতে গড়তে, মানে একদম একটা, কিন্তু আমি ন্যাড়া, হ্যাঁ একদম, আর কিন্তু প্রবল সাহসী সিদ্ধান্ত। ন্যাড়া নায়িকা, মানে সাহসী সিদ্ধান্ত। কোনো নায়িকা চট করে দুম করে ন্যাড়া হওয়ার কোনো চরিত্র, কিন্তু সেটা তো দর্শক নিয়েছে এবং প্রচন্ড ভালোবেসেছে। এবং আমাকে সবাই বলছে, যারা যারা সেই সময় দেখতেও পায়নি, তারা বলছেন আমরা কবে দেখতে পারবো, ওটিটিতে কবে আসছে এইসব। টেক্কায় আবার ওইটুকু একটা চুল, একটা ভীষণ মানানসইও হয়েছিল। হ্যাঁ, এবং আমাকে মনে হচ্ছে, আমাকে জয় গোস্বামী নিজে ফোন করে শ্রীজিৎ মুখার্জিকে বলেছে, দিদি আমাকে ফোন করে বলেছে যে অতি সাধারণ মধ্যে অসাধারণ যদি অভিনয় হয়। এবং আজকে বিনোদিনী, এবার যখন আমি এগুলো করি, তখন দর্শক ভাবছে তার মনে হয় সবকিছুই ভীষণ এক্সপেরিমেন্টাল করবে। সেই জন্য আমার সিদ্ধান্ত ছিল যে আমি এবার একদম ঘরের মধ্যে ঢুকে যাব। তাই হাঁটি হাঁটি পাপা, যেটা একদম বাবা মেয়ের একটা পাশের বাড়ির মেয়ের গল্প হোক। তো আমি বারবার এটাই চেষ্টা করি, যে প্রথম দিন থেকে, আমি যখন টেররিস্টও হয়েছি কবিরে তখনও করেছি, আমি যখন চ্যাম্পে বাড়ির বউ হয়েছি প্রথমবার, বা ধর আমি ককপিটে অ্যালকোহলিক একটা এয়ার হোস্টেস, ওরকম সুইজারল্যান্ডে 2 বাচ্চার মা। তো আমি সবসময় একটা এক্সপেরিমেন্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং ছক ভাঙার চেষ্টা। আমাকে কেউ কোনো ধাঁচে ফেলার আগেই আই ওয়ান্ট টু ব্রেক অ্যাওয়ে ফ্রম ইট।
সেই জন্য আজকে বাংলার সব থেকে বড় যদি ওমান আইকন হয় তাহলে বিনোদিনী। যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন জানেন আমি ফিল্ম জার্নালিস্ট নই, আমি মূলত রাজনীতি, প্রশাসন, কাগজ তৈরি, চ্যানেল সেসব নিয়ে কাজ করি। কিন্তু যখন দেখবেন যে আমি এই ধরনের কোনো ইন্টারভিউ নিজে করতে বসেছি, তাহলে ধরে নেবেন সেখানে আমার ব্যক্তিগত কোনো ভালো লাগা, ভালোবাসা, কৌতূহল কিছু একটা কাজ করছে। এখানে রুক্মিণী এবং প্রডিউসার দেব, ওপাশে রামকমল এবং গোটা টিম, তারা যেভাবে বিনোদিনীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এসছেন, ফলে আমাদের তরফ থেকে সরাসরি আপনাদের কাছে একটি অনুরোধ, আবদার, আবেদন, এবং মনে হয় আমাদের সকলেরই কর্তব্য, আমরা শুধু ভালো ছবি, আমাদের ইতিহাস ঘেঁষা ছবি, আমাদের যা যা গর্বের ছিল তার জানা অজানা নিয়ে ছবি, আমরা নানা রকম বলি যে এটা হয় না, ওটা হয় না, অমুক হয় না, হচ্ছে যখন, করেছে যখন, তো চলুন না হলে গিয়ে দেখি সেটা। তো বিনোদিনীকে দেখতে আপনার ইচ্ছা করবে না? বিনোদিনীকে শ্রীচৈতন্যদেবের ভূমিকায় দেখতে ইচ্ছা করবে না? বিনোদিনীর সঙ্গে রামকৃষ্ণদেবের প্রথম মুহূর্তটা দেখতে ইচ্ছা করবে না? ফলে এই নাটকীয় নানা ঘটনাক্রম যেগুলি ঘটে গেছে বঙ্গ রঙ্গমঞ্চকে কেন্দ্র করে, সেগুলো রুক্মিণীরা এনেছে। চলুন আমরা সবাই মিলে দেখব, এবং যারা বিনোদিনীর সঙ্গে যুক্ত তাদের শুভেচ্ছা জানাই, যাতে এই ছবি বাণিজ্যিকভাবে, গুণগতভাবে যেমন প্রশংসা পাবে, বাণিজ্যিকভাবেও দারুণ দারুণভাবে সফল হয়। দেশ বিদেশে যেখানেই বাংলা দর্শকের যারা রয়েছেন তারা যেন দারুণভাবে দেখে এবং তোমাকে আরও সাহস দেয় এই ধরনের এক্সপেরিমেন্ট করে নিজেকে প্রমাণ করার জন্য, চ্যালেঞ্জ নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ কুণালদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে।